আপনি স্বাধীনতার যুদ্ধ শুরু করেছে সেনাবাহিনী। হুম দেশের যত বিপদ সেনাবাহিনী সবসময় সেনাবাহিনী এগিয়ে এসছে। ৭৫ সেনাবাহিনী কিন্তু এই ফ্যাসিবাদ থেকে সেনাবাহিনী মুক্ত করেছে দেশকে। আবার তিনি ৭৫ তেসরা নভেম্বর ভারতপন্থী একটা পাল্টা অভ্যুত্থান হয়েছিল। কাউন্টার কু হুম হয়েছিল যেন খালেদ মোশাররফের নেতৃত্বে। ওটাও কিন্তু এই সেনাবাহিনী কাউন্টার কু করে যেন পৃথিবীর ইতিহাসে আপনি বলেন অভ্যুত্থান এত হয়েছে, স্বৈরাচার এত ছিল। একদম কয়েক ঘন্টার মধ্যে সমস্ত পর্যায়ের নেতা নেত্রী এরকম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোন উদাহরণ আছে না। হুম এরা কোনোদিন আসতে পারবে বলে আমি মনে করি না। এই দেশের মানুষ ভারত বিরোধী যে কোনো ষড়যন্ত্র ঢুকে দেওয়ার জন্য আমি মনে করি তারা জান দিয়ে দিবে। এই জেন জি যারা বলে এরা এখন অনেক সচেতন। আমাদের জেনারেশন সচেতন ছিল না, আমাদের পরবর্তী জেনারেশন সচেতন ছিল না। এখনকার জেনারেশন অনেক সচেতন। তারা দেশপ্রেম তাদের মধ্যে আছে। তারা বুকে অস্ত্র ছাড়া, প্রশিক্ষণ ছাড়া বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এবং আমি বিশ্বাস করি ভারত পন্থী যে কোনো প্রচেষ্টা তারা রুখে দেবে ইনশাআল্লাহ। এটা তো আমি একটা আগে বলেছি আপনাকে যে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি করা একটা ভারতের একটা এজেন্ডা। এখন নতুন দল যারা বলছে তাদের তথ্য উপাত্ত কি আমাকে তো কোনো কেউ আমি আজ পর্যন্ত শুনতে পারলাম না যে তথ্য উপাত্ত কোনো নির্দিষ্ট কোনো আছে। হ্যাঁ, এখন হুম আমি অধ্যাপক গোলাম আযমের ছেলে হিসাবে আমাকে তারা বরখাস্ত করেছে। তারা কাজটা ভালো করেছে? আপনি কি মনে করেন? ভালো করেন। কেউ বলেন ভালো করেন। আমি অধ্যাপক গোলাম আযমের ছেলে হিসাবে আমাকে নিয়ে ৮ বছর আয়না করে আটক করেছে। কাজটা ভালো করেছে? করেনি। এবং জেনারেল ওয়াকার পলাতক পতিত প্রধানমন্ত্রীর আত্মীয়। এটা তো তার অপরাধ নয়। হুম হুম এখন আপনি সে যদি কিছু করে আমি অবশ্যই তা বলব যে তার ওটার জন্য তার শাস্তি হবে। বাট সে কিছু করেছে তথ্য প্রমাণ তো সুনির্দিষ্টভাবে দিচ্ছে না। শুধু হুম। কথাই বলছে কিন্তু সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে বলেন? সে যে মানে বলছে যে এখনো কে বলছে যে এখনো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে উনি কাজ করছে বা নির্বাচন হয়ে যাওয়ার কি জন্য কাজ উনি যে কাজ করছে সেটাও কি কাজ করছেন উনি? কি কাজ সরকারের করছেন উনি? দৃষ্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কি কাজ করছেন আমাকে বলেন? এইটাও তো আমরা মুখে মুখে শুনি। আমরা তো এই যে বিভিন্ন তো মিডিয়াতে এইজন্য এখন সোশ্যাল মিডিয়াতেই শুনি। হুম এটাই বলছি যে আমি মনে করি এটা ভারতের একটা অপপ্রচারের অংশ। এটা ভারতের অপপ্রচারের অংশ যে সেনাবাহিনীকে বিতর্কিত করা। আমি একটা শুধু আপনাকে উদাহরণ দিই। অনেকদিন আগের কথা, আমার এক্সাক্টলি মাস খেয়াল নেই। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে আমাদেরকে সেনাপ্রধান ডেকেছিল এবং রিফর্মড আওয়ামী লীগ নিয়ে নির্বাচনের একটা প্রস্তাব দিয়েছিল। আপনি নিশ্চয়ই মনে আছে এটা? মনে আছে। হ্যাঁ। সার্জিস আলম তার সাথে গিয়েছিল। হুম সার্জিস আলম কিন্তু বলেছেন আমাদেরকে সেনাপ্রধান ডাকেনি, আমরা গিয়েছি। তো তার মানে হুম দুজনের কথার মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। হুম হাসনাত বলেছে যে আমাদেরকে রিফর্মড আওয়ামী লীগ নিয়ে নির্বাচনের কথা বলেছে। সেনাপ্রধান বলেছে আইএসপি এর মাধ্যমে যে এটা অলীক, অবিশ্বাস্য। তার মানে হাসনাত হুম আব্দুল্লাহর সাথে সার্জিসের কথার অমিল আছে, হাসনাত আব্দুল্লাহর সাথে সেনাপ্রধানের কথার অমিল আছে। তো একজনের কথা কিন্তু দুজনের অমিল আছে, তো আমি কাকে বিশ্বাস করবো? আর কোন নজির আছে সেনাপ্রধান কাউকে এমন কিছু বলেছে? আর কেউ নজির আছে বলে আপনার একটা রিপোর্ট আছে, আপনাদের সাংবাদিক? তো তাহলে একজনের কথা যার তার অপ্রমাণ মানে সঠিকভাবে প্রমাণিত নয়, সন্দেহযুক্ত, এটার উপর ভিত্তি করে কি আপনি ওনাকে দোষ দিতে পারেন? না, বিভিন্ন মানে কি বলবো ইউটিউবারদেরকে আমরা বলতে শুনি আরো। মানে হাসনাতের সাথে, তো সাথে তারা তো বিভিন্ন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এই হাসনাত আব্দুল্লাহ এই বৈঠক ছাড়া আর কোন তো সুনির্দিষ্ট তাদের তথ্য প্রমাণ নেই। না। তো আপনি তথ্য প্রমাণ দেন, আমি তো একজন দেশপ্রেমিক, আমার দেশের বিরুদ্ধে যদি বেশ পজিটিভ উনি। ৫ই আগস্ট থেকে ৫ই আগস্টের আগে থেকেই উনি বাংলাদেশের ব্যাপারে বেশ পজিটিভ শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও। কিন্তু তারপরেও উনি বারবার বিতর্কের মধ্যে আসছেন। এটা উনি একটা হতে পারে যে উনি যে ৬২৬ জনকে আশ্রয় দিয়েছিলেন এবং হুম, পরবর্তীতে তাদেরকে উনি মুক্তভাবে চলে যেতে দিয়েছেন, এটা একটা কারণ হতে পারে। এবং এটা আমি মনে করি আমি সেনাপ্রধান হলে কোনোদিন এটা করতাম না। আমি সেনাপ্রধান হলে তাদেরকে সরকারের কাছে হ্যান্ড ওভার করতাম। হুম, তৃতীয় হতে পারে এটা যে উনি ২৫শে ফেব্রুয়ারি যে তদন্ত ওটা নিয়ে উনি কথা বলেছিলেন, এটা একটা কারণ হতে পারে। হুম, তৃতীয় হতে পারে যে উনি যে সমস্ত ডিজিএফআই, ডিজি সহ আরো কিছু কিছু জেনারেলকে উনি আহ, পলাতক পালিয়ে যেতে সাহায্য করেছেন বলে বলা হয়, এগুলি সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু কেউ দিতে পারেনি। হুম, বলা হয় যে হুম, পালিয়ে গিয়েছেন। এগুলোর কারণে হয়তো ওনাকে বিতর্কিত করার চেষ্টা করছে, বাট এগুলি তো নির্দিষ্ট ৬২৬ জনকে উনি উনি যেতে দিয়েছেন না, তারা নিজেরা চলে গেছে, এটা আমি জানি না। হুম, হুম, আর ২৫শে ফেব্রুয়ারিতে উনি ভাষণ দিয়েছেন রাওয়াতে, এটা আমি শুনেছি। এটা আমি সেনাপ্রধান হলে এই ধরনের ভাষণ দিতাম না, যে একটা যেহেতু সরকার কমিশন করেছে, তদন্ত হচ্ছে, আমি সেনাপ্রধান হলে ওই তদন্তের বিষয় নিয়ে কোনো কথা বলতাম না। তাই উনি হুম, হয়তো বলে ফেলেছেন, কোনো কারণে বলে ফেলেছেন, কিন্তু এটা ওনার
স্বাভাবিক আচরণ নয় এটা। ওনাকে আমি তো চিনি এবং অন্যান্য অফিসারকে আমি জিজ্ঞাসা করছি, উনি স্বাভাবিকভাবে এইভাবে কথা বলেন না সাধারণত। ওই যে হয়তো যেকোনো কারণে হোক ইমোশনাল হয়তো বলে ফেলেছেন। আর যাদেরকে যে সমস্ত ডিজিএফআই মনে করেন আমার ট্রাইব্যুনালের মামলার উপর ভিত্তি করে ৫ জন ডিজিএফআই যারা ছিলেন আমার এই ৮ বছরে ওনারা এখন পলাতক। ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এটাও বলা হয় যে উনি পালিয়ে যেতে সাহায্য করেছেন। এটা আমার কাছে সরাসরি সত্য প্রমাণ নেই। তো এগুলোর উপর ভিত্তি করে একটা ধোঁয়াশা পরিস্থিতি আছে এখন। এটার কারণেই হয়তো মানুষ ওনাকে নিয়ে বিতর্ক করছে। এই জন্য ঢালাওভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কোনো দেশপ্রেমিকের সেনাবাহিনী দেখেন আপনি স্বাধীনতার যুদ্ধ শুরু করেছে সেনাবাহিনী। দেশে যত বিপদ সেনাবাহিনী সবসময় সেনাবাহিনী এগিয়ে এসছে। ৭৫ সেনাবাহিনী কিন্তু এই ফ্যাসিবাদ থেকে সেনাবাহিনী মুক্ত করেছে দেশকে। আবার তিনি ৭৫ তেসরা নভেম্বর ভারতপন্থী একটা পাল্টা অভ্যুত্থান হয়েছিল। কাউন্টার কু হয়েছিল যেন খালেদ মোশাররফের নেতৃত্বে। ওটাও কিন্তু এই সেনাবাহিনী কাউন্টার কু করে যেন জিয়াকে ক্ষমতা এনেছে ভারত বিরোধী। এরপরে দেখেন আপনি ১৯৯০ সালে কিন্তু এরশাদের সময় যখন এরশাদ আর ক্ষমতা ধরে রাখতে পারছেন না, উনি কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিনকে বলেছিলেন ক্ষমতা নিন। উনি কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছেন, উনি কিন্তু ক্ষমতা নেন। তো এইভাবে সেনাবাহিনী ১৯৯৬ সালে সরকারের সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেনাবাহিনী একটা বড় অংশ কিছু অংশ ওনার দিয়ে গেছে, কিন্তু মূল অংশ ওনার বিরুদ্ধে যাওয়ার ফলে ওনার সে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে ২০ মে, আপনি জানেন এটা নিয়ে। তো সেনাবাহিনী কিন্তু যত প্রাকৃতিক দুর্যোগ বলেন, আপনার এই আইডি কার্ড, যত রকমের ভোটার, যত দেশের মানে কঠিন এখন বলছে যে কাজগুলো নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দিবে সেনাবাহিনী মানে প্রস্তুত। সেনাপ্রধান হ্যাঁ নির্বাচন করার জন্য উনি স্পষ্ট বলেছেন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাই। তো এখানে মানুষের তো আমরা অনুমান নির্ভর কথা বেশি বলি। এটা আমাকে নিয়ে যেগুলি বলছে সব তো অনুমান নির্ভর এবং হাওয়ার উপরে কথা বলছে। তো এটা আমরা আবেগী জাতি, হুজুগে জাতি, একটা জিনিস শুনেই আমরা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দিই সত্য মিথ্যা যাচাই না করে। আসলে সত্যের কোনো দ্রুততম সম্পর্ক নাই। তো আমি ওনার বিরুদ্ধে যদি কোনো রকম সঠিক তথ্যপত্র থাকে আমি অবশ্যই এটা আমি সমালোচনা করবো। যেমন আমি বলেছি ২৬ জনকে আমি ছেড়ে দিতাম না। আমি বলেছি ২৫ ফেব্রুয়ারি আমি এরকম বলছেন ভাষণ দিতাম না। কিন্তু বাকিগুলো তো হাওয়ার উপরে কথা। তো এর উপরে ভিত্তি করে আমি মনে করি না সেনাবাহিনীকে বিতর্ক করা দেশপ্রেমীর জন্য সমীচীন। হুম। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার ফেরত আসার নানাভাবে ষড়যন্ত্র চলছে। তারপরে শেখ হাসিনা ফেরত আসার সুযোগ আছে বলে মনে করেন কিনা আপনি? প্রশ্নই ওঠে না। আমি মনে করি না আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে রাজনীতি করতে পারবে বলে মনে করি না। এদেশের মানুষ, এদেশের নতুন প্রজন্ম, ছাত্র জনতা যেকোনো অপচেষ্টা রুখে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা তো পৃথিবীর ইতিহাসে আপনি বলেন অভ্যুত্থান এত হয়েছে, স্বৈরাচার এত ছিল, একদম কয়েক ঘন্টার মধ্যে সমস্ত পর্যায়ের নেতা নেত্রী এরকম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোন উদাহরণ আছে না। এরা কোনোদিন আসতে পারবে বলে আমি মনে করি না। এদেশের মানুষ ভারত বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমি মনে করি তারা জান দিয়ে দেবে। আপনি দেখেছেন কয়েক মাস আগে বিজিবির সাথে মিলে বিএসএফ কে কিভাবে আমাদের সাধারণ গ্রামের জনতা তাড়া করেছে। এদেশের মাটি যুদ্ধ করবে প্রয়োজন হলে যদি ভারত বিরোধী ভারতপন্থী কোন রকমের কোনো অপচেষ্টা হয়। আমি মনে করি না কোনো সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার আজকের অনুষ্ঠানের জন্য বা আপনার নামে যে মিথ্যা অপবাদ হচ্ছে বা প্রোপাগান্ডা হচ্ছে সেই সম্পর্কে আপনার শেষ বক্তব্য প্লিজ আজকের অনুষ্ঠানে। আমি তো দুটা বিবৃতি দিয়েছি, একটা ২২ তারিখে বেরিয়েছে আর ২৪ তারিখে বেরিয়েছে। আমি বলেছি এগুলি শতভাগ মিথ্যা ভিত্তির বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, আমাকে হয়রানি করা, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, সেনাবাহিনীতে একটা অস্থিরতা সৃষ্টি করা, সবকিছুর উদ্দেশ্যে এগুলো ভারতে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে করছে, পাকিস্তানের দি ক্যাশ লাইনের মাধ্যমে, তাবাস্সুম মুআজ্জম খানের মাধ্যমে করছে, আর বাংলাদেশে মনজুর আলম পান্না, সাজ্জাদ কাদের, তৌফিক, নামটা ভুলে গেলাম, তৌফিক মারুফ, নবনীতা চৌধুরী, এই ৪ জনকে আমি জানতে পেরেছি। আর কেউ কিছু বলছে কিনা আমি শুনিনি। তারা এগুলো সব সমন্বিত প্রচেষ্টা। আমি আজকে পত্রিকা বিবৃতি ছিল যে দিল্লির সেবাদাসদের সমন্বিত এই নির্লজ্জ মিথ্যাচার এক সূত্রে গাথা। তারা দেশকে অস্থিতিশীল করা তার মূল উদ্দেশ্য এবং আমাকে একটা বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়া তাদের উদ্দেশ্য, আর কিছু না। এদেশের মানুষ এগুলি বিশ্বাস করেন। আপনি দেখেন তাদের এরা ভিউ হয়েছে ১ লাখ, মাত্র ২,২২০ লাইক দিয়েছে। তারপরে বাকি ৯৭,০০০ ৯৮,০০০ লোক ওগুলো পছন্দ করছে না। মানুষ এখন আর এই জেনজি যেটা বলে এরা এখন অনেক সচেতন। আমাদের জেনারেশন সচেতন ছিল না, আমাদের পরবর্তী জেনারেশন সচেতন ছিল না। এখনকার জেনারেশন অনেক সচেতন। তারা দেশপ্রেম তাদের মধ্যে আছে। তারা বুকে অস্ত্র ছাড়া, প্রশিক্ষণ ছাড়া বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশকে মুক্ত করার জন্য। এবং আমি বিশ্বাস করি
পন্থী যে কোনো প্রচেষ্টা তারা রুখে দেবে ইনশাআল্লাহ।